এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার একটি সেট নিয়ে যে অঙ্কগুলি এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরকম আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসির উপর এবং কি গ্রুপ ডির উপর সায়েন্সের ক্লাসগুলি দেওয়া রয়েছে আমাদের প্রিভিয়াস সেগুলি দেখোনি, অবশ্যই দেখবে। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে আজকে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম অঙ্ক এখানে দেওয়া রয়েছে, একজন দোকানদার 360 টাকায় একটি জিনিস বিক্রি করে এবং বিক্রি করে তার 10% ক্ষতি হয় এবং যদি সে 30% লাভ করতে চায় তবে জিনিসটিকে কত টাকায় বিক্রয় করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে তোমাকে এই টাইপের অঙ্ক দিয়ে দেখতে হবে যে কি কি দেওয়া রয়েছে। 60 টাকায় জিনিস বিক্রি করা হলো, তার মানে এসপি দেওয়া রয়েছে, এসপির মূল দেওয়া, এসপির মান 360 টাকা। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে আবার এসপি বের করতে হবে। এসপি থেকে আমি প্রথমে যাব হলো সিপি তে, সিপি থেকে আবার যাব এসপি তে, এই হলো অঙ্ক। তাহলে এসপি আমাদের 360। তাহলে এসপি থেকে যখন আমরা সিপি তে যাব তখন আমাকে 100 উপরে লিখতে হয়, 360। 10% ক্ষতি প্রথমে, তাহলে মানে উপরে যাবে 100, আর 10% ক্ষতি মানে 100 থেকে 10 বিয়োগ করে দেব, লাভলে যোগ করতাম। তাহলে আমি কিসে গেলাম, এসপি ছিল, এসপি থেকে সিপি তে আসলাম। এবার আমরা সিপি থেকে আবার যাব এসপি তে। এই ক্ষেত্রে কি বলছে 30% লাভ, তার মানে 130/100। এখন এটা হবে আমাদের এসপি। এবার তোমরা কাটো, এই 0 0 কাটো, 4 9 36, 4 13 52, তাহলে 520 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, তিনটি নল এ বি ও সি যথাক্রমে 15, 12 ও 18 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি এ ও সি উভয় নল একই সাথে খালি ট্যাঙ্কে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে ঘন্টায় কত সময় লাগবে। তিনটা পাইপ রয়েছে, এ বি সি। এই পাইপের সময় নেয় 15 ঘন্টা, আর বি পাইপের সময় লাগে 12 ঘন্টা এবং সি পাইপের সময় লাগে 18 ঘন্টা। আমাদের এখান থেকে বলছে এ ও সি যদি কাজ করে তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে, এই হলো অঙ্ক। তাহলে আমাদের এখান থেকে আগে টোটাল ইউনিট কাজটা আগে বের করে নিতে হবে। টোটাল ইউনিট কাজ মানে এলসিএম করে নেই আমরা, তাহলে 15 12 18 এলসিএম হলো আমাদের 360 করে নিলাম। 15 দোকানে 30, 36, 15 দোকানে 3, 15 দোকানে 30, 6 7, 4 12 7, 24। এটা হলো টোটাল ইউনিট কাজ, এটা হলো আমাদের এফিসিয়েন্সি। একই রকম ভাবে বির এফিসিয়েন্সি কত হবে, 3 12 60, একটা 0, 36। পরেরটা হবে 18 দোকানে 36, এটা হলো সি এফিসিয়েন্সি। এখন কন্ডিশনে কি বলেছে, এ ও সি কাজ করবে, তাহলে এ ও সি কাজ করলে, সরি এ ও সি বলেছে, তার মানে এ ও সি যদি কাজ করে তাহলে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে, মানে এ প্লাস সি টাইম। তাহলে এ ও সি যখন আমরা টাইম বের করবো, টোটাল ইউনিট কাজ জানা রয়েছে 360, তাহলে এ ও সি এর এফিসিয়েন্সি দিয়ে আমাকে ভাগ করতে হবে। এর এফিসিয়েন্সি 24 আর সি এর এফিসিয়েন্সি 20, তাই টোটাল এফিসিয়েন্সি কত হবে, 20 আর 24 যোগ করে নাও, তাহলে 44। এটাই হবে আমাদের এ ও সি এর টাইম, এত ঘন্টা। এবার আমরা কাটাকাটি করতে পারি, 4 9 36, একটা 0, 4 11 44। একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে 8 8 11 88 আর 2, এত ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি তরল মিশ্রণে 1/5 অ্যাসিড এবং 2/5 অ্যালকোহল ও বাকি অংশ জল রয়েছে। যদি মিশ্রণের মোট পরিমাণ 20 লিটার হয় তাই মিশ্রণে কত লিটার জল রয়েছে। একটি মিশ্রণে 1/5 অ্যাসিড, তাহলে অ্যাসিডের পরিমাণ রয়েছে 1/5, অ্যালকোহল রয়েছে 2/5, তাহলে বাকি অংশ রয়েছে ওয়াটার। তাহলে ওয়াটার কতটা রয়েছে, টোটাল অংশ কত হবে, একের থেকে দুটো যোগ করে বিয়োগ করে দিলে বাকিটা ওয়াটার বেরোবে। তাহলে ওয়াটার হবে, যোগ করে দেখো নিচের হরটা সমান অ্যালকোহল ও অ্যাসিডের, তাহলে হর যখন সমান যোগ করা সহজ ব্যাপার, লবটা যোগ করে দাও, 2 একে কত 3, 3/5 অংশ হলো দুটো মিলে, তাহলে বাকিটা নিশ্চয়ই কি থাকবে, ওয়াটার। তাহলে একের থেকে আমাকে বিয়োগ করতে হবে, তার মানে 2/5 অংশ আমার থাকবে ওয়াটার। এখানে 2/5 অংশ লিখে দাও ওয়াটার। এখন কন্ডিশনে কি বলেছে, মিশ্রণের মোট পরিমাণে 20 লিটার, যদি মিশ্রণের মোট পরিমাণ 20 লিটার হয় তবে মিশ্রণে কত লিটার জল রয়েছে, ওয়াটারের পরিমাণ আমাকে বের করতে বলেছে। আর টোটাল মিক্সচারটা রয়েছে আমাদের 20 লিটার। এবার কন্ডিশনে আমাদের দেওয়া রয়েছে টোটাল মিক্সচারের মধ্যে 2/5 অংশ ওয়াটার, তাহলে ওয়াটার কত, টোটাল মিক্সচার যদি 20 হয় তার 2/5 অংশ ওয়াটার হবে। 4 5 20, 4 দোকানে 8, 8 লিটার হবে ওয়াটার, অপশন বি। নেক্সট অঙ্ক, 10 লিটার দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়েছে, বাকি দ্রবণে 6% লবণ আছে বলে জানা গেছে।
মূল দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত, মূল দ্রবণের থেকে কিন্তু বের করতে বলছি। তাহলে টোটাল দ্রবণ ছিল 10 লিটার, তার থেকে 2 লিটার বাষ্পীভূত হয়ে গেল, তাহলে এখন পড়ে রইল কত, 8 লিটার। সেই 8 লিটারের মধ্যেই এখন যে বাকি দ্রবণ তো আমাদের 8 লিটার, তার মধ্যে 6% লবণ রয়েছে। লবণ কতটা রয়েছে, 6/100। 6 8 48/100, তার মানে 0.48 লিটার, এতটা এখন শর্ট রয়েছে। এখন প্রশ্নে বলেছে মূল দ্রবণের লবণের শতকরা কত। মূল দ্রবণ কত ছিল আমাদের, 10 এর মধ্যে বের করতে বলেছে লবণের পরিমাণ কত। তাহলে মূল দ্রবণ 10 এর মধ্যে এখন লবণ রয়েছে 0.48, এটাকে আমাকে পার্সেন্টেজে করতে হবে, তাহলে ইনটু 100, এটা এখানে চলে গেল 100। তাহলে এই শূন্যগুলো কাটা হলো, আর একটা শূন্য এক ঘর পর দশমিক বসবে, তাহলে 4.8% হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী আমরা করব। 200 রয়েছে, 200টা থাক হাতে, আমাদের পরে ক্যালকুলেশন করব এটা আমরা। তারপরে ভাগ 5.27 আর 4.77 যোগ করতে হবে, তাহলে 5 4 9 আর এত যোগ করলে হবে 10, ক্লিয়ার, ইনটু 3/5 2/20, তাহলে উপর নিচে দেখো 2 দিয়ে গুণ করে দাও 5, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে 5 দোকানের নিচে 10 হয়ে গেল, তাহলে 3 বিয়োগ 2, তাহলে 1/10। 10 হলো, 10 হলে পর তাহলে কত হবে, 10 5 3 দোকানে 6, 3 দোকানে 6, ঠিক আছে। তারপরে কি বললো, প্লাস 5 ইনটু এটা চলে গেল, আর কি এটা 3, এই হলো অঙ্ক। সরি, তাহলে আমরা ভাগের কাজটা আগে করব। 200 কে যদি 10 দিয়ে ভাগ করি, এটা হবে আমাদের কত, 20, ইনটু 1/10, 0 0 3 2 5। একটু দেখি ক্যালকুলেশনটা কত, 200 ছিল এটা, 5 4 9 কে কত 10, 200 ভাগ 10 গেল, তারপরে ইনটু 3/5 মাইনাস 2/10, তাহলে লসাগুটা করে দিই, 5 দোকানে 10, তাহলে 3 দোকানে 6 বিয়োগ 2, 5 দোকানে তো 6, 6 বিয়োগ 2, তাহলে 4/10, এটা ভুল হয়ে গেছে, 2 দোকানে 4, 5/10, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে 200 ভাগ 10 ঠিক রয়েছে, তারপরটা হবে 2/5, প্লাস 3, 4 5 20, 4 দোকানে 8 প্লাস 3, তাহলে আমাদের অ্যান্সার কত, 11, অপশন ডি। নেক্সট অঙ্ক, 250 থেকে 1000 এর মধ্যে কয়টি সংখ্যা আছে যারা যথাক্রমে 5 6 এবং 7 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্ক দিলে আমাকে কি করতে হবে, 5 6 সাথে এলসিএম আগে নিয়ে নিতে হবে। তাহলে 5 6 সাথে এলসিএম করো, কোন সংখ্যা আমরা ভাগ যাচ্ছে না, তাহলে গুণ করব আমরা, 5 6 30 ইনটু 7 210 হলো এদের এলসিএম, এটা আমাদের এলসিএম মানে লসাগু। এবার আমাকে কি করতে হবে, এই যে 250 রয়েছে, 250 একে মাঝখানে রাখো, এই এলসিএম দিয়ে ভাগ করতে হবে, 210, ক্লিয়ার। আবার এই 210 এইকে পরের সংখ্যাটা আগে ভাগ করতে হবে, এই এখন ভাগ করি 210 কে, তাহলে আমরা কতবার যাচ্ছে, যদি দুবার দেই তাহলে 420, তাহলে নিশ্চয়ই এখানে একবার যাবে 210, তাহলে 0 5 এর থেকে 1 বিয়োগ করলে 4, এটা হাতে থাক। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি, একে দেখো কত দিয়ে যায়, 4 0 0 4 অক্ষে 4, 4 দিয়ে দেই, 4 0 0 4 অক্ষে 4, 4 দোকানে 8, তাহলে বিয়োগ করে দাও, 0 0, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, হাতে হলো 1, 10 এর থেকে 9 বিয়োগ করলে 1, ক্লিয়ার। এখন আমাদের বলছে এর মাঝখানে কয়টি সংখ্যা হবে, এই জন্য আমাকে কি করতে হবে, প্রথম ক্ষেত্রে আমাদের ভাগফল কত বেরোলো, ফার্স্ট কন্ডিশনে ছোট সংখ্যাটা দিয়ে প্রথমেরটা দিয়ে 1, সেকেন্ড কন্ডিশনে ভাগফল কত বেরোলো 4, এই দুটো ডিফারেন্সই হবে আমাদের অ্যান্সার, 4 - 1, তাহলে হবে ঠিক, অপশন ডি। নেক্সট অঙ্ক, একটি সংখ্যা যখন এত % হ্রাস পায় তখন 2 70 হয়, তবে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা এত % হ্রাস পায়, তাহলে 22 সমস্ত 1/2, তাহলে 22 দোকানে 44, একে কত 45/2%, তাহলে একে ফ্র্যাকশনে আমরা যদি নিয়ে আসি তাহলে কি করব, 45 2 × 100,
5 নং 45, 5 কুড়ি 100। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, বাইরের যে পয়েন্টকে সিম্পলিফিকেশন করলাম, পার্সেন্টেজের নিচে কি 100, তাহলে কাটাকাটি করলাম 5 নং 45, 5 কুড়ি 100, তাহলে 9 20 দোকানে 40। ক্লিয়ার? তাহলে সংখ্যাটা প্রথমে ছিল 40, হ্রাস পেলো মানে উপরেরটা, তাহলে 40 থেকে 9 কমলো, তাহলে আমরা পেলাম 31। এই যে 31 রয়েছে তার ভ্যালু দেওয়া রয়েছে 217। তাহলে লক্ষ্য করো এটা কত গুণ 31-এর? 7 গুণ, তার মানে 40-এর 7 গুণ হবে আমাদের সঠিক উত্তর, তার মানে 280। অপশন বি। নেক্সট অঙ্ক, একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 6160 মিটার কিউব, যদি ট্যাঙ্কের ভূমির ব্যাস 28 হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত? তাহলে একটা চোঙাকৃতি ট্যাঙ্ক রয়েছে, এটা সিলিন্ড্রিক্যাল ফেস। এই চোঙের ক্যাপাসিটি দেওয়া রয়েছে, মানে আয়তন দেওয়া রয়েছে 6160 সেন্টিমিটার কিউব মিটার কিউব, আর এর ব্যাস দেওয়া রয়েছে 28 মিটার। ব্যাস মানে গোটাটার লেন্থ হলো 28। তাহলে আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করি, তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ হবে আমাদের 14, তার অর্ধেক। এখন আমাদের কন্ডিশনে যেহেতু ধারণ ক্ষমতা মানে আয়তন দেওয়া রয়েছে, এখান থেকে আমরা আয়তনের একটা কন্ডিশন তৈরি করব, তার সাহায্যে হাইটটা বের করে দেবো। তাই চোঙের আয়তনের বের করার ফর্মুলা আমাকে জানতে হবে এই অঙ্কটা করার ক্ষেত্রে। সেই ফর্মুলাটা হলো ভি ইকুয়াল টু, ভি মানে আয়তন, পাই আর স্কয়ার এইচ। এখানে আমি পায়ের মান তো জানি এবং আর এর মানও জানি, কিন্তু এইচ এর মানটা জানি না, সেই এইচ এর মানটাই আমাকে বের করতে হবে। এটাই হলো ট্যাঙ্কের গভীরতা, এই যে এইচ। তাহলে পাই এর মান আমরা 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর, আর মানে ভূমির ব্যাসার্ধ, 14 নিতে হবে, 14 ইন্টু 14 আর স্কয়ার, ইন্টু এইচ। এই যে আয়তন আমরা বের করলাম সেই আয়তনের ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আমি এটা ইকুয়াল টু লিখতে পারি 6160। এখন আমাকে একে সলিউশন করতে হবে, সলিউশন করে এইচ এর মানটা বের করতে হবে। এখানে কাটাকুটি যাচ্ছে, 7 দোকানে 14, 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 11 দোকানে 22, 5 11 55, 6 11 66, একটা শূন্য। ক্লিয়ার? 14 দিয়ে কাটলাম, 4 14 56, 40, 2 দোকানে 4, 4 10 40, তাহলে এইচ এর মান আমরা পাবো 10। অপশন এ। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশন, গোটাটার উপরে রুট রয়েছে, একে সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার হবে? তাহলে রুটের ভিতরে আমাদের দেওয়া রয়েছে 72 ইন্টু 18, তাহলে 72 ইন্টু 18 কে আমি লিখতে পারি 18 ইন্টু 4, 18 ইন্টু 4, আর পাশে তো একটা 18 রয়েছে, প্লাস 0.04 প্লাস 0.64, এই হলো অঙ্ক। তাহলে এটা যদি প্রথমটার বর্গমূল করি তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? দেখো 18 18 দুবার রয়েছে, আমি যদি দুটো থাকলে পরে একটা করে বেরোয়, তাহলে একটা 18 হবে, আর 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2, তাহলে 18 দোকানে 36 এদিকে হয়ে গেল, তাহলে এটা বর্গমূল করলে 0.2 আর 0.8। এবার আমরা যদি ক্যালকুলেশন করি 18 দোকানে 36 আর পরে 0.2 আর 0 যোগ করলে 1, তার মানে 37 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার এবং কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে একটা আয়তক্ষেত্রকার ফিগার যার কর্ণের দৈর্ঘ্য মানে ডায়াগোনালটা হলো এরকম, এই টাইপের, এই ডায়াগোনাল, এই ডায়াগোনালের লেন্থ দেওয়ার উপর ডায়াগোনাল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তার মান দেওয়া রয়েছে 25। এখন এখান থেকে আমাকে বের করতে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা কি জানি? a ইন্টু বি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর পরিসীমা বের করার ফর্মুলা হলো 2 ইন্টু a প্লাস বি। ফার্স্ট কন্ডিশনে আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তার মানে কি ফার্স্ট ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, তাহলে a ইন্টু বি, a ইন্টু বি এর ভ্যালু 300, তাহলে a b একবারে লিখে দিচ্ছি আমি, a b এর মান 300। এবং নেক্সটে দেওয়া রয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমাদের জানা দরকার, কর্ণটা দেখো 90 ডিগ্রি করবে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজের মতো একদম। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো কর্ণ দৈর্ঘ্য c ধরে দিলে c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার, c মানে কর্ণের দৈর্ঘ্য মানে 25 এর স্কয়ার, তাহলে 25 স্কয়ার হবে 625। এখান থেকে আমাকে বের করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু a প্লাস b এর মান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, তাই এর ফর্মুলা আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই পাশে আছে আমাদের 625, ab এর মান 300, 300 দোকানে 600,
তাহলে 600টা ওই পাশে যোগ হয়ে যাবে 1225। এবার 1225-এর আমাকে বর্গমূল করতে হবে, তাহলে 1225 যদি আমরা বর্গমূল করি আসলে 5 আছে, 5 দিয়ে তো আসবেই, 3 তিরিক্ষে 9 মানে 35 হবে। তাহলে আমরা জানলাম a প্লাস b এর মান 35, কিন্তু আমাদের পরিসীমা দরকার। পরিসীমা মানে কি, তার সামনে একটা 2 থাকবে, তার মানে এই পাশে আমি 2 দিয়ে গুণ করে দাও, অঙ্ক শেষ। 2 ইনটু a প্লাস b, 35 দোকানে 70, এই পাশেও গুণ করতে হবে, তার মানে এটাই আমাদের পরিসীমা 70, অপশন বি। নেক্সট অঙ্ক x প্লাস 1/x 12, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার 50, তবে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে একে আমরা এরকম স্কয়ার ফর্মে লিখতে পারি, একেও আমরা এইভাবে লিখে নেই। তাহলে দেখো a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা পড়লো, একবার যোগ একবার বিয়োগ, আমরা x স্কয়ার মাইনাস 1/x তো ভ্যালু জানি, সেটা কত, এটা হলো 50, তার মানে এর জায়গায় আমরা 50 বসাবো। কিন্তু আমাদের দরকার কি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান, এটা আমরা পাবো কোথায়, এটা আমরা পাবো এটাকে সিম্পলিফিকেশন করলেই। দেখো a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে 50 তো গুণেই রয়েছে, এটা কাটাকাটি গেল। আলটিমেটলি x প্লাস 1/x এর তার হোল স্কয়ারের প্রয়োজন, তাহলে 12 স্কয়ারের দরকার। 12 স্কয়ার হলো 144, যেহেতু x প্লাস 1/x এর মান 12, 12 স্কয়ার 144, তার থেকে 2 আমাকে বিয়োগ দিতে হবে ইনটু 50, তাহলে আমরা পাবো 142 ইনটু 50, 5 দোকানে 10, 5 দোক 14, 70 একে 71, পাশে একটা শূন্য, তাহলে 7100 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 1/0.24 অফ 1.44 এর মান কত, তাহলে 1/0.24 অফ মানে গুণ 1.44 এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো দশমিকের পরে উপরে দুটো ঘর আর নিচেও দুটো ঘর, দশমিক উঠে গেল, তাহলে পড়ে থাকলো কি 144/24, কাটাকাটি করে দাও, 12 12 যে 24 হবে, 12 12 144, 12 দোকানে 24, 6 দোকানে 12, 6 হবে আমাদের সঠিক অপশন বি। নেক্সট অঙ্ক এটা ত্রিকোণমিতির, তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে sin 27 ডিগ্রি, আমি এটা তুলে নিচ্ছি একবার, sin 27 ডিগ্রি cos 63 ডিগ্রি, আর এখানে দেওয়া রয়েছে cos স্কয়ার 27 ডিগ্রি মাইনাস sec 27 cosec 63 ডিগ্রি ডিভাইডেড বাই tan স্কয়ার 45 ডিগ্রি। এই টাইপের অঙ্ক দিলে সবসময় তোমাদের মনে রাখতে হবে কোনগুলোকে সেম করে নিতে হবে, এটা 27, এটা 27, 27 হয় সব 63-তে করবো, না সব 27-এ করবো, এই হলো লজিক। আমি এই যে sin cos 63 আছে এটাকে sin 27 লিখতে পারি, আসলে পূরক কোণের ফর্মুলা আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, সেই ফর্মুলাটাই এখানে ইউজ হবে, একে বলে পূরক কোণ রিলেটেড ফর্মুলা, ইকুয়াল টু cos থিটা। আবার cos 90 ডিগ্রি থিটা মানে হলো sin থিটা, এই তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে sin 27 ডিগ্রি, তাহলে cos 63 আছে, 63-র সঙ্গে কত যোগ করলে 90 হয়, 27 যোগ করে, তার মানে আমি cos 63-র জায়গায় আমি লিখতে পারি sin 27 ডিগ্রি, আর নিচে রয়েছে cos স্কয়ার 27 ডিগ্রি। আলটিমেটলি একটু যদি ক্যালকুলেশন করি, উপরে কি হলো sin sin দুটো গুণ করলাম, তাহলে sin স্কয়ার আর নিচে cos স্কয়ার, তার মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আবার sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মানে আমরা জানি tan স্কয়ার থিটা, তাহলে নিচে আমি লিখতে পারি tan স্কয়ার 27 ডিগ্রি। তাহলে এই পাশের আমাদের কাজ হয়ে গেল, এই পাশের কাজটা আমি করতে হবে, যেহেতু 27 দিয়ে সব নিয়ে আসলাম, তাহলে এটাকেও আমাকে 27-এ নিয়ে আসতে হবে। তাহলে দেখো tan 45 ডিগ্রির মান হলো 1, ক্লিয়ার, 1 স্কয়ার করলে 1ই হয়, তাহলে এখানে sec 27টা থাক, এই যেহেতু 27এই রয়েছে একে চেঞ্জ করার দরকার নেই, আমরা cosec 63 কে চেঞ্জ করি, আর cosec 63 মানে কি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, এই লজিকটা এখানে কাজে লাগবে, এই জায়গায় আমি লিখতে পারি sec 27 ডিগ্রি, কেন 63 আর 27 যদি যোগ করি 90 ডিগ্রি হবে, তাই এখানে পড়লো sec স্কয়ার 27 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা
ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটাই আমাদের এখানে ইউজ করে, কিন্তু ফর্মুলা উল্টা দেওয়া রয়েছে, টেনটা আগে সেক আমাদের মাইনাস কমন নিলে ফর্মুলাটা পড়বে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এখন আমাদের ফর্মুলাটা পড়ে যাবে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 27 ডিগ্রি। তার মানে এটার মান কত আবার 1, তাহলে -1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত XY ও PQ দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি, দুটি জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, জ্যাগুলির মধ্যে দূরত্ব কত তা আমাকে নির্ণয় করতে। এই জন্য আমি একটা ছবি ড্রয়িং করব, বৃত্তের ছবিটা আঁকিয়ে নিই, তাহলে বুঝতে আরো সহজ হয়ে যাবে। এটা আমাদের বৃত্ত, তাহলে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত, দুটো জ্যা, এই যে জ্যা মানে যে উপর দিয়ে বৃত্তের পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু যুক্ত করে, সেটা হলো জ্যা। XY এর নিচেরটা হলো PQ, ক্লিয়ার। আর আমাদের ব্যাসার্ধ 10, আর বৃত্তের জ্যা থেকে যদি এটা লম্ব অঙ্কন করি কেন্দ্র থেকে, সেটা সমান দুভাগে ভাগ করে, ক্লিয়ার। তাহলে যদি 10 সেমি ব্যাসার্ধ হয়, তাহলে এই ব্যাসার্ধ হলো 10 সেমি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের জ্যাকে সমান দুভাগে ভাগ করবে এই লম্বটা, তার মানে উপরেরটার XY এর মান দেওয়া রয়েছে 12, আমি সাইডে লিখে দিচ্ছি, তার মানে এই পোর্শনটা হবে 6 আর 6। আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, জ্যা এইটা হলো কি, কোন একটা বৃত্তের যদি জ্যা থাকে, এটা কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করে, এখানে যদি অঙ্কন করি সমান দুভাগে ভাগ করে এবং লম্ব অঙ্কন করে, এই লজিকটা দিয়ে অঙ্কটা হচ্ছে আসলে। তাহলে এখানে 90 ডিগ্রি হলে এটা 6 হলো কি ভূমি, আর অতিভুজ 10, তার লম্ব আমাদের কত হবে, তাহলে 8 হবে। তাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ারের লজিক দিয়ে বা ট্রিপলেট ভাবতে পারো। আবার একই রকম ভাবে ব্যাসার্ধটা এইভাবেও তো হতে পারে, তাহলে এখানে 10 করে দিই। আর নিচেরটার যে জ্যা রয়েছে PQ, যার লেন দেওয়া হচ্ছে 16, তার মাঝখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এটা হবে 8, এটা 8 সমান দুই ভাগে ভাগ করবে এই রেখাটা, তাহলে এই পাশে হলো এইটুক হলো পোর্শন 8, আর ব্যাসার্ধ হলো 10। একই রকম ভাবে এটা অতিভুজ জানি, ভূমি জানি, লম্ব বের করতে পারবো, আর 10 আর 8 এর ট্রিপলেট হলো 6, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার দিয়ে আমাদের আলটিমেট দৈর্ঘ্য কত হলো, এই টোটালটা 8 আর 6, টোটাল লেন্থ হলো 8 আর 6 14। অপশন এ। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 156, তাদের গসাগু 26, যদি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য 26 হয়, তাহলে সংখ্যাগুলির যোগফল কত। তাহলে দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে 156, আমি লসাগু L দিয়ে ডিনোট করলাম, যার মান 156 এবং গসাগুর মান 26। আর সংখ্যা দুটি আমি জানি না, সেটা আমি ধরে নিলাম A আর B। আমরা একটা ফর্মুলা জানি যে কোন দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, সেই লজিকটা এখানে কাজে লাগবে। তাহলে দুটি সংখ্যার গুণফল A ইন্টু B ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, তাই আমি লিখতে পারি 156 ইন্টু 26, এতটুকু বোঝা গেল। আর দুটি সংখ্যার পার্থক্য বলেছে 26, আমরা যদি দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে এইভাবে এর জায়গায় যদি মনে করে একটি সংখ্যা এর বদলে x ভাবলাম, তাহলে অপর সংখ্যা তাহলে কত হবে, x প্লাস 26। এখন ধরো ডিফারেন্স করো, দেখো কত হয় 26, ধরাটা ঠিক আছে। আর দুটি সংখ্যা মানে a ইন্টু b গুণফল, এই জায়গায় আমি বসাতে পারবো x এর মান, আর b এর মান হলো x প্লাস 26। এই যে দুটি সংখ্যার গুণ করলাম, গুণ করলে পরে আমাদের অ্যান্সার কত আসবে, 156 ইন্টু 26। এখানে সমাধান করলে x এর মান বের করলেই, আমি দুটো x এর মান বের করে x এর মান এখানে বসিয়ে দুটো সংখ্যা যোগ করে দিলেই হয়ে গেল, এই হলো কেস। তাহলে গুণ করে দিলাম x স্কয়ার প্লাস 26x, আর এই পাশেরটা এই পাশে আমি নিয়ে আসলাম, তাহলে 156 ইন্টু 26। এখন তো আমাকে মিডিল টার্ম করতে হবে, তার মানে কি আমাকে ভাঙাতে হবে, তাহলে 156 ইন্টু 26, 13 দিয়ে দিলাম, 13 কে 13 কোন 13 দিলে কত 2, 13 দোকানে 26, 12 ইন্টু 26। আবার আমি 4 দিয়ে দেই, 3 4 12 ইন্টু 26, দুটোকে দিলে কিন্তু আমরা যেহেতু আমি গুণ করিনি, কিন্তু বুদ্ধি কাটিয়ে কোনো গুণ করলে কি আরো বড় হয়ে যাবে অঙ্ক। তাহলে আমরা কি পেলাম, 4 13 কত 52, আর 6 13 কত 78, তাহলে 78 থেকে যদি আমি 52 বিয়োগ করি তাহলে পাবো 26। এটাই তো আমাদের দরকার মিডিল টার্ম করার ক্ষেত্রে। 26 এর জায়গায় আমি কি লিখবো, 78 মাইনাস 52, এই হলো লজিক। তাহলে এখান থেকে মিডিল টার্মকে ডাইরেক্ট আমরা অ্যান্সার বের করে দেবো। তাহলে x এর মান কি হবে, সহজভাবে করো, এই যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস আর 78 এর সামনে প্লাস, এই দুটোকে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 78 সমান সমান পাশে গেলে মাইনাস 78, এই যে x এর একটা ভ্যালু মাইনাস 78, তার মানে x স্কয়ার দুটো ভ্যালু বাড়াবে, তাহলে অপর ভ্যালু কত হবে, প্লাস মাইনাসে মাইনাস 52, তাকে উল্টে দেবে প্লাস 52। তাহলে আমি দুটো মান পেয়ে গেলাম, তাহলে x এর মান একটা মাইনাস 78, একটা কি 52। এখান থেকেই আমি এখন দুটো সংখ্যার যোগফল বের করতে পারবো, মাইনাস মানটা আমরা নেব না, আমরা প্লাস মানটা নিয়ে কাজ করব। তাহলে x এর মান 52, তাহলে x এর মান যদি একটা মান 52 হয়,
একটার মান 52, তাহলে অপরটার মান কত হবে 52 প্লাস 26, তাহলে 6 2 কত 8, 5 2 কত 6 2 8 আর 5 2 10, 108। ঠিক আছে, সরি একটু দেখে নিচ্ছি, 26 8 থেকে 2 হলো 26 ইন্টু 78, 4 তেরো 52, 26, তাহলে একটার মান 52 গেল, আর দুটোর ডিফারেন্স বলেছিল কত, পার্থক্য x প্লাস 26, 52 প্লাস 6, আচ্ছা 26। আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, তাহলে 52 আছে 26 যোগ করি, 6 2 8 আর 5 2 10, 6 2 8 আর 5 2 7। এখন কি বলেছে, এই সংখ্যা দুটো যোগ করলে কত হয়, এই হলো অঙ্ক। তাহলে 8 2 10, 7 5 12 কে 13, তাহলে 130 হবে আমাদের সঠিক উত্তর। তার মানে এই মধ্যগত দুটো সংখ্যা বের করে নাও, একটা সংখ্যা আমরা বের করলাম কত 52, আর একটা সংখ্যা বের করলাম আমরা 78, এই দুটো যোগফলই হবে আমাদের অ্যান্সার। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে দুটো সংখ্যা কি কি, এইভাবে কি অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার গুণফল এত, তিনটার অনুপাত এত, তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:5:2, তাহলে একটা সংখ্যা আমি বলতে পারি 3x, তাহলে অপর সংখ্যা হবে আমাদের 5x এবং নেক্সট সংখ্যা 2x। এখন তিনটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, মানে তিনটাকে গুণ করে দেখো, গুণ করে দিতে হবে, এখানে একটা কিউব আসবে, কিন্তু 3 5 15, আমি গুণ করলাম না যেহেতু কাটাকাটি যাবে, 352 x কিউব ইজ ইকুয়াল টু 10290। ক্লিয়ার? এবার তোমাকে এখন কাটাকাটি করতে হবে, 3 5 15, 15 দোকানে 30, বা সুন্দর সংখ্যা আসছে তাই ক্যালকুলেশন করতে অনেক সহজ হয়ে যাবে। 10290, এই শূন্য কাটো, তাহলে x কিউব ইকুয়াল টু কত হবে, 3 ভাগ হয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 1 3 4 12, 3 তিরিক্ষে 9, তাহলে x কিউবের মান 343, তাহলে x এর মান আমরা কত পাবো 7, যেহেতু 7 এর কিউব করলে আমরা পাবো 343। কার মান বের করতে বলছে, সবচেয়ে বড়টা কত, তাহলে এখানে তিনটার মান বের করতে আমরা পারি, সবচেয়ে বড় এখানে 5x, তাহলে 5x এর ভ্যালু আমাকে বের করতে হবে, আর x এর মান 7, তাহলে 5 × 7 ইজ ইকুয়াল টু 35। তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন টেনিস খেলোয়াড় তার ক্যারিয়ারে 5টি ম্যাচ জিতেছে এবং 12টি ম্যাচ হেরেছে এবং 3টি ম্যাচ ড্র হয়েছে। ক্যারিয়ারে তিনি যে কটি ম্যাচ হেরেছেন তার ভগ্নাংশতে নির্ণয় করতে বলছে। তাহলে 5টি ম্যাচ তিনি উইন আর লস্ট হয়েছে 12টা আর ড্র হয়েছে 3টা, তাহলে আলটিমেট ম্যাচ কতগুলি হলো, 12 5 17 3 20টা টোটাল ম্যাচ। এখন তিনি বলছেন ক্যারিয়ারে তিনি যে কটি ম্যাচ হেরেছেন কতগুলি, 12টি, তার ভগ্নাংশ কত, এই হলো অঙ্ক। তাহলে 3 4 12, 4 দিয়ে কাটলাম, 4 5 যে কটি ম্যাচ হেরেছেন, তার মানে 3/5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, 4 sin স্কয়ার 30 ডিগ্রি 3 cos 60 ডিগ্রি এত এর মান কত, তা আমরা তোমাকে ডাইরেক্ট ভ্যালু এখানে পুট করতে হবে। তাহলে sin 30 ডিগ্রির মান তোমাকে জানতে হবে, আর sin 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে 1/2 তার হোল স্কয়ার প্লাস 3 cot 60 ডিগ্রির মান হলো 1/√3, যেহেতু tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে cot 60 ডিগ্রি তার উল্টে যাবে, তার মানে 1/√3, যেহেতু tan হলো cot এর উল্টা, 1/√3। ক্লিয়ার? 2 আর tan 45 ডিগ্রি মান 1, তাহলে 2 × 1 স্কয়ার করলে তো 1ই হবে, তাহলে 4 × 1/4 প্লাস 3 × 1/3 মাইনাস 2, তাহলে 4 4 এখানে কাটাকাটি গেল, আলটিমেটলি এখানে 1 আর এখানে হলো 1, তাহলে 1 মাইনাস 2, আলটিমেটলি অ্যান্সার বেরোবে 0, অপশন সি। নেক্সট অঙ্ক, 60 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি ট্রেন এত মিনিটে একটি খুঁটিকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য মিটারে বের করতে বলেছে। তাই কিলোমিটার/আওয়ার থেকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার/আওয়ার থেকে যদি আমরা মিটারে কনভার্ট করি মিটার পার সেকেন্ড, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, বাস আমাদের মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এখন যেহেতু ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করছে, ট্রেন যখন খুঁটিকে অতিক্রম করে তখন মনে রাখতে হবে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, তার মানে আমাদের ডিস্টেন্স বের করলেই এই ক্ষেত্রে ট্রেনের লেন্থ বের করা হবে। ডিস্টেন্স বের করার ফর্মুলা হলো স্পিড ইনটু টাইম। স্পিড তো আমরা বের করলাম 60 × 5/18 দেওয়া রয়েছে, খালি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। মিনিট রয়েছে, মিনিটকে আমি বানাবো হলো সেকেন্ডে, তাহলে মিনিটকে যদি আমরা সেকেন্ডে বানাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 15/10 এখানে আমরা নিচে রাখবো। ক্লিয়ার? এবার আমরা কাটাকাটি করব। 6 6 1 0 0 কাটাকাটি গেল, 6 দিয়ে যদি কাটাকাটি করি 3, তাহলে 3 দিয়ে গেলে 5, 5 6 30, 300 ইন্টু 5, তাহলে 1500 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 144, 108 ও 72 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 3 ভাগশেষ হবে? তাহলে এই টাইপের অঙ্কে সবচেয়ে বেস্ট হয়ে হলো অপশন টেস্ট করা। 3 ভাগশেষ হবে মানে কিন্তু 3 বিয়োগ করলাম, কেন কি বিয়োগ করার পর যেই সংখ্যাটা পাবো সেটা অবশ্যই এগুলো দিয়ে ভাগ যাবে, এই হলো লজিক। তাহলে 4 2 6, তারপরে অপশন টেস্ট করব। তাহলে বিয়োগ করলে 459 429, এখান থেকে যদি 3 আমরা বিয়োগ করি 68। এখন তোমরা এমন একটা এখানে দেখতে হবে যেই সংখ্যাটা এমন সবচেয়ে ছোট সংখ্যা হবে এবং কি 144, 108 এবং 72 দ্বারা ভাগ যেতে হবে। এরকম ভাগও করবো না এবং বিভাজ্যতার রুল এখানে কি করব, ইউজ করব। তাহলে বিভাজ্যতার রুল কি? বিভাজ্যতার রুল মানে 144 কে নিয়ে দেখো, 44 যদি কোনো সংখ্যা ভাগ যায় সেই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, কারণ কি 4 4 8 9 এখানে জড়িয়ে রয়েছে, 9 থাকলে 3 দিয়ে ভাগ যায়। তাহলে 4 3 7 2 না, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা হতে পারে, যেগুলো আউট হয়ে যাবে সেটা আউট করে দাও, যেটা হবে না। তারপরটা দেখো 4 2 6 6 6 12, হ্যাঁ 3 দিয়ে ভাগ যায়, এটা হতে পারে। 4 2 6 9 6, এটা হতে পারে। 8 6 কত হলো 14, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা আমাদের হবে না। এইভাবে আমরা কি আউট করতে পারি। আবার 72 রয়েছে, তাহলে 9 দিয়ে ভাগ যেতে পারে, যাবে। তাহলে 4 2 6 9 6 15, 15 হলে তো 15 তো 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে তো ভাগ যাবে না, তার মানে কাটা। 4 2 6 6 6 12, 12 কেও 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা ক্যান্সেল, তার মানে 4 3 7 2 9 দিয়ে ভাগ যাচ্ছে। আলটিমেটলি আমরা বাকি চেক করার দরকারই নেই, অপশন এ হবে সঠিক উত্তর। একটি মিশ্রণে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:2, মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করলে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5 হয়, তবে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ লিটার এককে কত? তাহলে কোনো একটা মিশ্রণে অ্যাসিড আর অ্যালকোহলের অনুপাত দেওয়া রয়েছে, তার অনুপাত দেওয়া রয়েছে 3:2। এখন বলছে মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করা হলো, তাহলে নতুন অনুপাত দ্বারা অ্যাসিড এবং অ্যালকোহলের 3:5। এখন বলছে মূল মিশ্রণে অ্যাসিডটা কত ছিল সেটা আমাকে বের করতে। তাহলে কি যোগ করা হয়েছে সেটা লক্ষ্য কর, 10 লিটার অ্যালকোহল, তাহলে ফিক্সড কে অ্যাসিড, ফিক্সড অ্যাসিড তো ফিক্সড সমান সমান, তার মানে অ্যালকোহল যোগ করে কতটা অ্যালকোহল যোগ করা হলো 2 এর থেকে 5, মানে 3 ইউনিট অ্যালকোহল যোগ করা হলো অনুপাত হিসাবে। 3 ইউনিটের ভ্যালু হলো 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 10/3। এখন কন্ডিশনে আসো কি বের করতে বলেছে, তাহলে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত ছিল, তাহলে মূল মিশ্রণে অ্যাসিড ছিল 3 ইউনিট, তাহলে আমাকে 3 ইউনিটের মান বের করতে হবে। 1 ইউনিটের মান 10/3, তাহলে 3 ইউনিটের মান হবে 10/3 ইন্টু 3, তাহলে কাটাকাটি করে দাও, 10 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে 11/5 মাইনাস 2/3 গুণন 3/5 মাইনাস 1/5, তারপরে যোগ 6/5, ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায়, 4/5 রয়েছে, এটা 5/4 হয়ে যাবে। তাহলে এই 3 3 কাটাকাটি করলাম, তাহলে 11/5 বিয়োগ 1/5, এই দুটোর ক্যালকুলেশন করে দিলাম। এখানে 5 5 কাটাকুটি যাবে, তাহলে এখানে কাটাকুটি করে দাও, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে 3/2, তাহলে 5 এখানে লসাগু, তাহলে 11 থেকে 1 গেলে তাহলে কত হয় 10 প্লাস 3/2, এখানে তো কাটাকাটি যাচ্ছে, 2 সমস্ত 3/2, তাই 2 দোকানে 4 3 কত 7/2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে যোগ করা হয় তাহলে 25,000 টাকা 2 বছরে এত টাকায় পরিণত হয়, তবে সুদের হার কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, সেটা প্রিন্সিপালটা এত টাকায় পরিণত হলো, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে এ মানে হলো অ্যামাউন্ট মানে সুদে আসলে, পি মানে আসল, আর মানে সুদের হার, এন মানে বছর। তাহলে অ্যামাউন্ট কত বলেছে 25,000 টাকা, 15 36,000 টাকা, তার মানে এর জায়গায় আমাকে বসাবে 36,000। আর পিটাকে আমি নিচে নিয়ে আসলাম, মানে a/p করলাম, করতে পারি যেহেতু গুণে রয়েছে, 25,000 ইন্টু 1 প্লাস r/100, আর এন মানে বছর 2, এখানে বসে আর এর মান বের করবো। তাহলে এটা দেখো এখানে স্কোয়ার রয়েছে আর এখানে 3টা শূন্য 3টা শূন্য আউট, তাহলে স্কোয়ার থাকলে রুট হয়ে যায়, তার মানে রুট করলে পরে আমরা পাবো 6
আর নিচে পাবো 25 রুট করলে 5, তাহলে এখন হবে 1 প্লাস আর বাই 100। তাহলে এটা এই পাশে প্লাস 1টা এসে -1 আসবে, তাহলে 6/5 -1, তার মানে 1/5, 6/5 -1 ইকুয়াল টু আর বাই 100, তাহলে 1/5 ইকুয়াল টু আর বাই 100, তাহলে 5 × 100, তাহলে আর এর মান আমরা পাবো 20%। অপশন সি। নেক্সট অঙ্ক, 10% সরল সুদের হারে 5000 টাকা মূলধন বিনিয়োগ করলে কত বছর সুদে আসলে এত বছর সুদে আসলে মানে সুদে হবে এত টাকায় পরিণত হবে, এই হলো অঙ্ক। তাহলে আই ইকুয়াল টু PTR/100 ফর্মুলা ইউজ করে দাও, PTR/100। আই এর মান এখানে দেওয়া রয়েছে 1500, পি এখানে 5000, আর টি এর মান আমাকে বের করতে বলছে, আর আর হলো 10, আর এখানে হলো 100। এখন কাটাকাটি করে দাও, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে এই শূন্য কাটা, তাহলে 5 দিয়ে 3 × 5 = 15, তাহলে টি ইকুয়াল টু আমরা পাবো 3। অপশন বি। নেক্সট অঙ্ক, যদি x/y ইকুয়াল টু 4/5 হয় তবে এত এর মান কত? তাহলে ডাইরেক্ট এই টাইপের অঙ্ক দিলে x = y মানে 4/5, ডাইরেক্ট x এর মানের জায়গায় আমি 4 বসাবো আর y এর জায়গায় 5 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে x এর মান যদি 4 হয়, 4 × 5 = 20, আর y এর মান 5, তাহলে 5 × 7 = 35, তাহলে 4 × 5 = 20, তাহলে y এর মান হলো কত 5, 5 × 7 = 35 প্লাস 6x, x এর মান 4, 4 × 6 = 24, আর y এর মান হলো 5, তাহলে 4 × 5 = 20। একই রকম নিচেও x এর মান 4, তাহলে 4 × 7 = 28 মাইনাস y এর মান 5, 5 × 8 = 40। এখন ক্যালকুলেশন, তাহলে 20 আর 35 যদি আমরা যোগ করি আমরা 55 পাবো, 20 আর 35 যোগ করলে 55, আর 35 থেকে 20 গেলে -15। একই রকম ভাবে তাহলে 20 আর 24 যদি যোগ করি 44, এটা বিয়োগ হবে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 12, আর মাইনাস হবে যেহেতু বড় সংখ্যা কত 40। এবার আমরা কাটাকাটি করে দেব, 5 দিয়ে কাটাকাটি যায়, 5 × 11 = 55, 3 × 5 = 15, 4 দিয়ে যায়, 4 × 11 = 44, 3 × 4 = 12। এই লসাগু যদি করি তাহলে এখানে কি আসবে, মাইনাস এখানে রয়েছে কিন্তু একটা, এটা মনে রাখবে, এখানে মুছে দিচ্ছি। তাহলে -11 -11 -22, আর নিচে 3, হর যেহেতু সেম ডাইরেক্ট যোগ করে দেবে। নেক্সট অঙ্ক, প্রদত্ত চিত্রে PO ও Q হলো ত্রিভুজ APQ এর পরিবৃত্তের ব্যাসার্ধ, যদি কোণ PAQ 38 ডিগ্রি তাহলে কোণ PQO এর মান কত? তাহলে দেখো PAQ এর মান এখানে দেওয়া রয়েছে 38 ডিগ্রি, আমাকে এখান থেকে বের করতে বলছে PQO এর মান কত। তাহলে আগে আমরা POQ এর মানটা আগে বের করে নিই। এইটা হলো একটা কোনো একটা যদি বৃত্ত হয়, এই যে বৃত্তের বৃত্তচাপ APB দ্বারা এখানে যে কোণটা উৎপন্ন করে কেন্দ্রের সাথে একে বলে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রের সঙ্গে এই বাহুটা এবার যুক্ত করো, আর যুক্ত করো, এই যে এই কোণটা আমি x নাম দিলাম, এই x কোণটাকে বলা হয় পরিদুস্থ কোণ। বৃত্তের একটা উপপাদ্য রয়েছে, বৃত্ত সংক্রান্ত কেন্দ্রস্থ কোণ হলো পরিদুস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হলো পরিদুস্থ কোণের দ্বিগুণ। তার মানে উপরের কোণটাকে পরিদুস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলা হয়, এটার মান যদি 40 হয় তাহলে কেন্দ্রস্থ কোণের মান হবে 40 × 80 ডিগ্রি। এই লজিক দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে উপরে দেওয়া রয়েছে 38 ডিগ্রি উপরে কোণ, তাহলে এটা পরিদুস্থ কোণ, আর কোণ POQ হলো কি কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ ডবল হয়ে যাবে, তাহলে POQ এর মান হবে 38 × 76 ডিগ্রি। বাস, তাহলে POQ তো একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের OP আর OQ ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হলো, একটা ত্রিভুজের দুটি বাহু যখন সমান সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে দুটো কোণের মানও সমান হবে। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ যোগ করলে হয় কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি 76 ভাগ বিয়োগ করে দেই তারপর দুটোকে সমানভাবে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই হলো লজিক, 180 - 76, 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর 18 থেকে 8 বিয়োগ করলে 10, তাহলে 104 ডিগ্রি। 104 ডিগ্রি আসলে কোণ P আর কোণ Q এর যোগফল। আবার কোণ P ইকুয়াল টু কোণ Q, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুইটা কোণের যোগফল 104 ডিগ্রি, দুটো কোণ যেহেতু সমান, কোণ P ইকুয়াল টু কোণ Q, তাহলে আমাদের কার মান বের করতে বলছে কোণ Q এর মান, তাহলে 2 দিয়ে ভাগ করেই হয়ে যাবে, 104 কে 2 দিয়ে ভাগ করে দাও 52 ডিগ্রি। নেক্সট অঙ্ক,
3 cos θ = √3, তাহলে cosec θ ও tan θ এর মান কত? তাহলে cos θ = দেওয়া রয়েছে √3, আমি 3টা নিচে দিয়ে দিলাম। cos θ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ cos θ মানে, তাহলে এখান থেকে ভূমির মান আমি যদি √3 ধরি আর অতিভুজের মান 3, লম্ব বের করে নেই, তাহলে লম্বের মান কত হবে? তাহলে লম্ব = অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে 3, তাহলে 3 এর স্কয়ার 9, আর ভূমি হলো √3, √3 স্কয়ার 3, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হবে √6, তাহলে √6 মানে আমি জানি √3 * √2 বাদ। ক্লিয়ার? cos θ এর মান আমি লম্বের মান পেয়ে গেলাম। এখন কার মান আমাকে বের করতে বলছে? cosec θ ইনটু tan θ। তাহলে sin θ মানে আমি জানি, ভালো করে বুঝে নাও, লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? আর sin θ এর উল্টা হলো cosec θ, তাহলে cosec θ এর মান হবে অতিভুজ বাই লম্ব, আর tan θ এর মান হলো কি? লম্ব বাই ভূমি। এই লম্ব লম্ব কাটা গেল, আর অতিভুজের মান কত দেখে নাও, অতিভুজ হলো আমাদের 3 গেল, আর নিচে দরকার কি? ভূমির মান, ভূমির মান হলো আমাদের √3, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, 3√3, √3 গুণ করলে 3, তাহলে √3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক, 30 জন শ্রমিক একটি সেতু 40 দিনে তৈরি করতে পারে, যদি ওই একই কাজ সম্পন্ন করার জন্য 75 জন শ্রমিক নিযুক্ত করে, তাহলে কত দিনে কাজটি তৈরি হবে? তাহলে 30 জন শ্রমিক একটি কাজ করে 40 দিন, তাহলে একজনের বেশি সময় লাগবে, তাহলে 75 জনের কত সময় লাগবে? বাস শেষ অঙ্ক, কাটাকাটি করে দাও। 5 6 30, 5 15 75, 3 দোকানে 6, 3 5 15, 5 8 40, তাহলে 8 দোকানে 16 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, a + b = 8, আর a² + b² এর মান দেওয়া রয়েছে 12, আমাকে এখান থেকে বের করতে হবে a³ + b³ এর মান কত। তাহলে a² + b² এর ফর্মুলাটা ইউজ করি, সেটা হলো a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab = 12, আর a + b এর মান 8, 8 এর স্কয়ার 64, তাহলে 2ab = তাহলে হবে 64 থেকে 12 বিয়োগ 4 থেকে 2 6 5, তাহলে ab আমাদের দাঁড়াবে 26, তাহলে ab এর মান তো আমরা পেয়ে গেলাম। তাহলে দরকার হলো a³ + b³ এর মান, তাহলে a³ b³ এর ফর্মুলা আমাদের জানা দরকার, সেটা হলো a + b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। তাহলে a + b এর মান এখানে দেওয়া রয়েছে 8, 8 এর কিউব এখানে বসাতে হবে, 8 বসাতে হবে, 8 এর কিউব করলে হয় আমাদের 512 মাইনাস 3, আর ab এর মান 26, আর a + b এর মান দেওয়া রয়েছে 8। এই হলো লজিক, এখন ক্যালকুলেশন করতে হবে। 512 মাইনাস, আরে 3 26 78 ইনটু 8, তাহলে 512 মাইনাস 8 64 4, 7 56 আর 6 62, 64 8 64 4, 56 6 62, তাহলে 4 এর থেকে 2 গেলে 2, 2 এর থেকে 1 গেলে 1, 6 এর থেকে বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে -112 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। তাহলে আজকের ক্লাসে এই 29খানা অঙ্ক ছিল, এই অঙ্কগুলি আমরা করিয়ে দিলাম। প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।